করছি। আজকে আমরা ওয়েব শুরু করব। ভিজুয়াল স্টুডিওতে ফাইল, নিউ প্রজেক্ট, এখান থেকে ভিজুয়াল সি শার্প, তার মধ্যে দেখেন ওয়েব অংশেও যেতে পারেন, অথবা এটা সিলেক্ট করলে এখানে যে ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে ব্রাউজ করে লোকেশন দেখা দিতে হবে কোথায় যাবে। ওকে, এখান থেকে এমটি সিলেক্ট করতে হবে, আর নিচে অংশে যদি কারো কোনোটা সিলেক্টেড থাকে সেটাকে কেটে দিতে, টিক চিহ্ন থাকলে টিক চিহ্ন তুলে দিতে হবে যদি কোনোটা টিক চিহ্ন থেকে থাকে। এমটি, ওকে। এটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে, যেখানে কোনো ফার্স্টে কোনো পেজ থাকবে না, শুধু প্রপার্টিজ, রেফারেন্স আর একটা কনফিগারেশন ফাইল। অনেকটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মতোই, ডেস্কটপে যেরকম থাকে না একটা এপিপি কনফিগ, এখানে যেটা থাকে সেটা হচ্ছে ওয়েব কনফিগ। ওয়েবে ফার্স্টে আমরা একটা পেজ নিব। পেজ নেওয়ার জন্য আপনার প্রজেক্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক, এখান থেকে অ্যাড, রাইট ক্লিক করে অ্যাড, এখান থেকে HTML পেজ, এটার নাম দিয়ে দিলাম ইন্ডেক্স। এখানে একটা পেজ ক্রিয়েট হবে, HTML পেজ। এটা হচ্ছে একটা HTML4 পেজ, HTML পুরাতন ভার্সনের পেজ এটা। আমরা সবসময় নতুন ভার্সন নিয়ে কাজ করবো, এর জন্য আমরা গুগলে যদি লিখি HTML5, তাহলে ফার্স্টে যে লিঙ্কটা আসবে এটা একটা W3 স্কুলের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে HTML পেজ কিরকম হয় সেটা একেবারে একটা নর্মাল পেজ দেয়া থাকে, আমরা সেই লাইনটাকেই কপি করে, কপি, এখানে এই লাইনগুলোকে ফেলে দিয়ে ওইটা পেস্ট করে দিব। এটা হচ্ছে একটা HTML5 পেজ। এখন এই পেজটাকে যদি আমরা ব্রাউজারে রান করাই, রান করানোর জন্য আপনারা দুই ভাবে রান করাতে পারেন। এক হচ্ছে এখানে ওই ডেস্কটপে যেরকম করতেন, এখানে রান একটা বাটন থাকতো, ক্লিক করে এটা দিয়ে রান করালে কি হবে, আপনি যখনই কোনো চেঞ্জ করবেন আপনাকে আবার সেটাকে অফ করে আবার রান করাতে হবে। তার চেয়ে ভালো সলিউশন হচ্ছে আপনি যে পেজটাকে রান করাতে চান সেটাকে রাইট ক্লিক করে ভিউ ইন ব্রাউজার, এটা ক্লিক দিলে সেই পেজটাকে আপনার যে ব্রাউজার সিলেক্ট করা সেটা দিয়ে রান করায় দিবে। এই যে পেজটাকে সে রান করে দিছে। এখানে দেখেন কিছু একটা লেখা আসছে কন্টেন্ট অফ দ্য ডকুমেন্ট, আর উপরে চলে আসছে টাইটেল অফ দ্য ডকুমেন্ট। আমরা যদি HTML পেজটাকে দেখি তাহলে এই পেজে টাইটেলের মধ্যে যেটা লেখা সেটাই আসলে শো হচ্ছে এই জায়গাটাতে, আর কন্টেন্ট এরিয়াটাতে যেটা লেখা বডি ট্যাগটার মধ্যে সেটা শো হচ্ছে এরিয়াটাতে। অর্থাৎ এই জায়গা থেকে এই পর্যন্ত আমরা যা আসলে দেখি সেই অংশটুকু লিখতে হয় এই বডি ট্যাগের ভিতরে। আচ্ছা,
ওয়েব কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমরা যদি লিখে রাখি দুইটা অংশ লিখি, একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের যেভাবে অ্যাপ্লিকেশন রান হয় আর একটা ওয়েব অ্যাপ্লিকেশন যেভাবে কাজ করে। ডেস্কটপ অ্যাপ্লিকেশনে আপনার এখানে অ্যাপ্লিকেশনের ভিতরে একটা বাটন থাকে, যে বাটনটা ক্লিক করে আপনি অ্যাপ্লিকেশনটা রান করান, তখন অ্যাপ্লিকেশনটা বেশ কিছু ফর্ম নিয়ে একটা অ্যাপ্লিকেশন রান হয়। এবং ডেস্কটপ অ্যাপ্লিকেশন এই যে আপনি রান বাটনটা ক্লিক করেন তখন অ্যাপ্লিকেশনটা যে রান অবস্থায় থাকে এটা কতক্ষণ পর্যন্ত থাকে, যতক্ষণ আপনি এটাকে অফ না করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ডেস্কটপ অ্যাপ্লিকেশন চলতে থাকে। কিন্তু যখন আপনি অ্যাপ্লিকেশনটাকে অফ করে দেন তখন তো আর আপনি যে অ্যাপ্লিকেশনটা রান হয় সেটা কিন্তু আর দেখতে পান না, সাথে সাথে সেটাকে অফ করে দেওয়া হয়। অর্থাৎ ডেস্কটপ অ্যাপ্লিকেশন অল টাইম রান অবস্থায় রাখতে হয় চালানোর জন্য। আর ওয়েব যদি দেখি, ওয়েবে থাকে একটা ব্রাউজার যেখান দিয়ে আপনি কোনো পেজকে রিকোয়েস্ট করেন, আর থাকে হচ্ছে একটা সার্ভার যেখানে আসলে রিকোয়েস্টটা যায়। আপনি ব্রাউজারের অ্যাড্রেস বারের মধ্যে যখন একটা কিছু লিখে এন্টার ক্লিক করেন তখন সে একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠায়, সেটাকে বলা হয় রিকোয়েস্ট। সার্ভার তখন তার যে কাজটা থাকতে পারে, যেমন ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসা হতে পারে অথবা বিভিন্ন তার যে প্রসিডিউর কাজ সেগুলো কমপ্লিট করার পর সে আপনাকে একটা রিকোয়েস্টটা আবার সেন্ড করে দেওয়া হচ্ছে ব্রাউজারের কাছে, সেটাকে বলা হয় রেসপন্স। যখনই ব্রাউজার এই রেসপন্সটা পাস করে দেয় সাথে সাথে কিন্তু তাদের মধ্যে কানেকশনটা বন্ধ হয়ে যায়। অর্থাৎ ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেমন অল টাইম অ্যাপ্লিকেশন রান থাকতে হয়, ওয়েবে কিন্তু সেটা না। ওয়েবে সে রিকোয়েস্ট করে, রেসপন্স আসার সাথে সাথে সার্ভারের সাথে তার কানেক্টিভিটি অফ হয়ে যায়। তাহলে দেখেন আমরা অনেক সময় যখন কোনো একটা পেজ কাজ করতে থাকি বা কোনো একটা ব্লগ করতে থাকি, আমাদের পেজটা মনে করেন আমরা একটা ব্লগের রিকোয়েস্ট করছিলাম, সেটা রেসপন্স দিয়ে দিল, আমরা ব্লগটা তখন যদি আমাদের নেট চলে যায় তাহলে কি আমাদের পেজটা কি সাথে সাথে অফ হয়ে যায়? পেজ কিন্তু অফ হয় না, পেজ আমরা যেটা রেসপন্স করে নিয়ে আসছে সেটাই থাকে। কিন্তু ডেস্কটপে কিন্তু আপনি এরকম অবস্থা কখনো পাবেন না। আপনি অফ করে দিলে কখনো আপনি ফর্মে আর কোনো কাজ করতে পারবেন না, সাথে সাথে ফর্মটা অফ হয়ে যায়। অর্থাৎ ডেস্কটপ সবসময় আর্কিটেকচার হচ্ছে সবসময় অ্যাপ্লিকেশন রান রাখতে হয়, আর ওয়েব হচ্ছে একটা রিকোয়েস্ট করবে, রেসপন্স আসার সাথে সাথে ছেড়ে দিবে। ডেস্কটপ কিন্তু ডেস্কটপের থেকে ওয়েব কিন্তু এখন খুব বেশি পপুলার, কারণ সবকিছু এখন ওয়েবে কনভার্ট করে ফেলা হচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে প্ল্যাটফর্মটা ইন্ডিপেন্ডেন্ট। প্ল্যাটফর্ম জিনিসটা কি? যেমন আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন সি শার্প দিয়ে যেটা বানান সেটা রান করার জন্য একটা ফ্রেমওয়ার্ক প্রয়োজন হয়, সেটা নাম হচ্ছে কি ডটনেট ফ্রেমওয়ার্ক। ডটনেট ফ্রেমওয়ার্ক। এখন আপনার অ্যাপ্লিকেশন কেউ যদি লিনাক্সে রান করে তাহলে কি অ্যাপ্লিকেশন চলবে? চলবে না। কারণ লিনাক্সে রান করার জন্য লিনাক্সের জন্য যে ডটনেট ফ্রেমওয়ার্ক বানিয়ে রাখছে সেটা থাকতে হবে, তাহলে আপনার অ্যাপ্লিকেশন রান করবে। আপনি যে কোনো অপারেটিং সিস্টেমে রান করার জন্য আপনাকে অবশ্যই ফ্রেমওয়ার্ক থাকতে হবে। মোবাইল অ্যাপসের মধ্যে কি এই আপনার ডেস্কটপ অ্যাপ্লিকেশনটা চলবে? কখনোই চলবে না। আর ওয়েব হচ্ছে পুরোটাই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। আপনার যদি যে কোনো ডিভাইসে যদি ব্রাউজার থাকে তাহলেই সে ওয়েব অ্যাপ্লিকেশনকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তাহলে দেখেন আপনার কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের জন্য ডিপেন্ডেন্ট হতে হচ্ছে না, আপনি একদম ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লিকেশন রান করাতে পারবেন। আরেকটা জিনিস হচ্ছে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের আরো প্রবলেম, যেটা আপনার পিসিতে যার পিসিতে সফটওয়্যারটা ইনস্টল করা সেখানে শুধু কাজ করা যাবে। একজন ইউজার তার প্রয়োজনীয় কাজ অন্য কোথাও থেকে করতে পারবে না, করতে হলে তাকে ওই পিসিতে অ্যাক্সেসে আসতে হবে। আর ওয়েবে কি হয়, আপনাদের একটা ইউজারনেম পাসওয়ার্ড যদি থাকে আপনি যে কোনো জায়গা থেকে মুভেবল করে আপনি অ্যাপ্লিকেশনকে রান করাতে পারেন। এগুলো হচ্ছে সুবিধা ওয়েব অ্যাপ্লিকেশনের। ওয়েব অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ গুলা দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সার্ভার সাইড আর একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ গুলো হচ্ছে যেমন ASP.NET, যারা সি শার্প দিয়ে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করে তাদের সার্ভার সাইডে কোডিং এ ASP.NET ইউজ করা হয়। তারপর আছে কি PHP,
জাভা দিয়ে যারা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে সেটা হচ্ছে জেএসপি। আর ক্লায়েন্ট সাইডের ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে হচ্ছে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। কাজের সুবিধার জন্য এগুলো দিয়ে তৈরি অনেক জিনিসের হেল্প নিতে হয়। যেমন একটা ভালো অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য জাভাস্ক্রিপ্টে আবার দুইটা জিনিসের হেল্প লাগে। একটা হচ্ছে jQuery, আর একটা হচ্ছে AngularJS। আমরা কাজ করতে করতে দেখবো কোনটা কি কাজে লাগে। এটাকে বলা হয় হচ্ছে লাইব্রেরি, আর এটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। সিএসএস এ এরকম দুইটা ভাগ করা হয়। সিএসএস এ দুইটা ভাগ কি, ওর দুইটা ভার্সন নিয়ে কাজ করা হয়। একটা হচ্ছে CSS2 আর একটা CSS3। এখনকার দিনে সিএসএস করার জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে জিনিস, সেটা নাম হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, সেটা নাম হচ্ছে ফুলস্ট্যাক ফ্রেমওয়ার্ক। এরকম আরো প্রচুর জিনিসপত্র আছে, কিন্তু এগুলো একদম ম্যান্ডেটরি, লাগবেই ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য। এখন প্রত্যেকটা ব্রাউজার কেন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে? আপনি এই যে ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে যে অ্যাপ্লিকেশন বানান না কেন, ব্রাউজার কিন্তু এই ল্যাঙ্গুয়েজ একটা কেউ চিনে না। এই ল্যাঙ্গুয়েজ গুলোকে চিনে কে? সার্ভার চিনে। যেমন ASP.NET এর অ্যাপ্লিকেশন রান করার জন্য একটা সার্ভারের প্রয়োজন হয়, সেটা নাম হচ্ছে IIS সার্ভার। যারা PHP তে কাজ করে তারা কিন্তু খুব বেশি ওয়ার্ম বা জ্যাম ইউজ করে। এই সার্ভার গুলো কি করে? আপনার কোডটাকে কনভার্ট করে দেওয়া হচ্ছে এই জায়গাটাতে। অর্থাৎ ব্রাউজার কিন্তু শুধু HTML CSS জাভাস্ক্রিপ্ট ছাড়া আর কিছু সে বুঝতে পারে না। তাহলে এই ল্যাঙ্গুয়েজ গুলোর প্রয়োজনীয়তাটা কোথায়? দেখেন, HTML দিয়ে আপনি কখনো প্রোগ্রামিং করতে পারবেন না। জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রোগ্রামিং করা যায়, কিন্তু প্রবলেম হচ্ছে এই কোডগুলো কিন্তু আপনি কোনো ব্রাউজারে ভিউ পেজ সোর্স দিলে আপনি দেখতে পাবেন। এখন আপনার যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি ডাটাবেস থেকে ডাটা গ্র্যাব করেন, যে কোনো ডাটাবেসে কাজ করার জন্য আপনার কি লাগবে? ডাটাবেসের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড লাগবে। এখন আপনি যদি ক্লায়েন্ট সাইড দিয়ে করেন তাহলে তো ইউজার যে কেউ ওই ইনফরমেশন দেখে আপনার ডাটাবেসকে যে কোনো ভাবে নষ্ট করে দিতে পারে। এর জন্য সিকিউরিটির কারণে এই কাজগুলো সব সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে করা হয়। সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে মনে করেন একটা স্টুডেন্ট টেবিল থেকে ডাটা নিয়ে আসবে, সব ডাটা নিয়ে এসে সেটা HTML টেবিলে রিটার্ন করে দেওয়া হয়। পরে সে ওই ডাটাগুলো নিয়ে সেইভাবে সাজিয়ে বসে। সিকিউরিটির জন্য সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়। আমরা আজকে শুরু করবো HTML আর CSS পার্ট 2। HTML এ অনেকগুলো ট্যাগ আছে, সবগুলো ট্যাগ আমাদের লাগে না। যেগুলো খুব বেশি ইউজ হয় সেগুলো যদি আমরা একটা লিস্ট আউট করি, H1 থেকে শুরু করে H6 ট্যাগ, এটাকে বলা হয় হেডলাইন। P ট্যাগ দিয়ে লেখা হচ্ছে প্যারাগ্রাফ। এই প্রত্যেকটা ট্যাগ কিন্তু শুরু করলে শেষ করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো জায়গাতে H2 ইউজ করেন তাহলে কিন্তু এই ট্যাগের শেষ থাকতে হবে। এখানে যেমন দেখেন প্রত্যেকটা ট্যাগের একটা, যেমন বডি এখানে শুরু, বডি কিন্তু শেষ। HTML হেড শুরু, হেড শুরু, এখানে হেড শেষ, HTML শুরু, HTML শেষ, এরকম। কোন টেবুলার টাইপের ডাটা নিয়ে কাজ করা, আচ্ছা ব্রেক, কোন ব্রেক দেওয়ার জন্য বিআর ইউজ করা হয়, যেটা দিয়ে দিলে লেখার মধ্যে একটা ব্রেক চলে আসবে। টেবিল নিয়ে কাজ করার জন্য যেমন আমি একটা যদি টেবিল আঁকি, টেবিলের ডাটা এরকম। টেবিলে কিন্তু অনেকগুলো ভাগ থাকে, যেমন এই প্রত্যেকটা অংশকে টেবিলে কি বলা হয়? প্রত্যেকটা হচ্ছে রো, আর এই প্রত্যেকটা হচ্ছে একটা কলাম। তাহলে টেবিল বানাতে গেলে রো কলাম আমাদের লাগবেই। টেবিল টিআর হচ্ছে টেবিল রো, আর টিডি হচ্ছে টেবিল কলাম।
আর প্রত্যেকটারই শুরু থাকবে এবং শেষ থাকবে। আবার টেবিলটাকেও শেষ করতে হবে, টেবিল নিয়ে করতে হবে। ইমেজ নিয়ে কাজ করার জন্য ইমেজ ট্যাগ ইউজ করা হয়। ওয়েবে আপনি যত ইমেজ দেখেন না কেন সব কিন্তু এই ট্যাগ দিয়ে বসানো হয়, ইমেজ ট্যাগ। তারপর হচ্ছে যে কোনো টাইপের ডাটা ইনসার্ট করার জন্য, আপডেট ডিলিট করার জন্য ডেস্কটপে আমরা কি করতাম, আমাদের একটা ফর্ম লাগতো। এখানেও কিন্তু আপনাকে ফর্ম দিয়ে কাজ করতে হয়। ফর্মের জন্য ফর্মের একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে F1 ফর্ম। ওইখানেও তো ফর্মের অনেকগুলো জিনিস জড়িত। যদি আপনার লিখতেন এন্টার ইওর নেম, এটা কি দিয়ে লিখতেন? লেভেল দিয়ে, লেভেল দিয়ে। তাহলে এটাও লেভেল দিয়ে লিখতে হয়, লেভেল। তারপর বসাতেন কি টেক্সট বক্স, অর্থাৎ ইনপুট টাইপ। এখানে ওই যে বিভিন্ন ধরনের টেক্সট বক্স, তারপর চেক বক্স, পাসওয়ার্ড ফিল্ড, এগুলো সব হচ্ছে এই টাইপ দিয়ে লিখতে হয়, ইনপুট টাইপ। তো দিয়ে তারপর আপনি যে টাইপ দিবেন সেই টাইপের ডাটা তৈরি হবে। এই ফর্মটা নিয়ে করতে হবে। ইনপুটে অনেক টাইপের ট্যাগ বসানো যায়, পাসওয়ার্ড, টেক্সট বক্স, ইমেইল, কালার, ডেট, ডেট টাইম, এরকম প্রচুর আছে। এর জন্য আমাদের আলাদাভাবে ইনপুট টাইপ নিয়ে পড়তে হবে, ইনপুট টাইপ। আর লাগে যেটা, সেটা হচ্ছে বিভিন্ন লিস্ট আইটেম বানানোর জন্য আমরা ইউজ করি অর্ডার লিস্ট বা আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টটা লেখা হচ্ছে ইউএল দিয়ে, আর অর্ডার লিস্ট লেখা হয় হচ্ছে ওএল দিয়ে। আবার এগুলো শুরু করলে শেষ করতে হবে, এবং এর ভিতরে কি থাকে, এলআই। এলআই মানে হচ্ছে লিস্ট আইটেম, প্রত্যেকটা আইটেম গুলোকে এলআই দিয়ে লিখতে হয়। এই মোটামুটি কয়েকটা ট্যাগ জানলেই হয়। এইচটিএমএল মুখস্থ করে কিছু নেই, খুব যে মনে রাখতে হবে তাও কিছু দরকার নেই। কারণ হচ্ছে একটা ডেভেলপারের মূল টার্গেট হচ্ছে সে লজিক্যাল ইস্যুগুলো নিয়ে কাজ করে, আর এই বাকি জিনিসগুলো সে গুগল করে লিখে ফেলবে। আর এখানে প্রত্যেকটা ট্যাগ একবার শুধু আপনারা ইউজ করে দেখবেন, ওটা হচ্ছে W3 খুলে প্রত্যেকটা ট্যাগে কি কাজ করতেছে সেটার ইনফরমেশন দিয়ে দেওয়া আছে, ওই ইউজ করে দেখলেই হবে। আমি মোটামুটি কিছু একটা মতো দেখাবো এই ট্যাগগুলো। আর এই পেজটা যদি আমরা দেখি, যে HTML একটা বেসিক পেজ কেন এইরকম প্যাটার্ন নিয়ে আসে। ফার্স্টের যে লাইন ডট টাইপ HTML, এটা দিয়ে বোঝা যায় যে এটা একটা HTML পেজ। এই লাইনটা না লিখলেও ভালো ব্রাউজার গুলা যেগুলো খুব পপুলার, যেমন হচ্ছে ক্রোম, ফায়ারফক্স, এগুলো কিন্তু এই পেজকে রান করায় দিবে। কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার সময় আপনাকে রাখতে হবে আপনার অডিয়েন্স যাতে 100% অডিয়েন্স নিয়ে আপনি কাজ করতে পারেন। পৃথিবীর কোন মানুষ কোন ব্রাউজার দিয়ে আপনার অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করবে সেটা আপনি শিওর করে বলতে পারেন না। তাহলে কি হবে, যদি কোন একটা আপনি অ্যাপ্লিকেশন তৈরি করলেন, সেটা এক্সপ্লোরারে ভেঙে যাচ্ছে, তাহলে কি হবে? তাহলে আপনি হয়তো কিছু অংশ ইউজার কিন্তু হারিয়ে ফেলবেন ফার্স্টের দিকে। তাই আপনার অ্যাপ্লিকেশন এমন হইতে হবে যাতে অল ব্রাউজার সাপোর্ট করতে পারে। এই জন্য আমরা এটা লিখে দিলেই বুঝবে যে ব্রাউজার, এটা একটা HTML পেজ নিয়ে কাজ শুরু হয়েছে এখানে। পরে এখান থেকে HTML শুরু হয় এ পর্যন্ত। HTML কে আবার দুইটা অংশে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড অংশ আর একটা হচ্ছে বডি অংশ। হেড অংশতে থাকে বিভিন্ন মেটা ট্যাগ, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ডিজাইন, অর্থাৎ CSS করলে যে লিংক, সেই লিংকগুলা। আর থাকে টাইটেল। মেটা ক্যারেক্টার সেট UTF-8, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই লাইনটা যদি না দেন তাহলে এই পেজটা ইউনিকোড সাপোর্ট পাবে না। আর ইউনিকোড সাপোর্ট না থাকলে কি হবে, আদার্স ল্যাঙ্গুয়েজে যদি আমাদের অ্যাপ্লিকেশন আমরা তৈরি করি তাহলে কিন্তু এটা সাপোর্ট করবে না। ইভেন আমরা যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোনো ওয়েব পেজ তৈরি করি, তারপরে আমাদের এই লাইনটা লিখে রাখা উচিত। কারণ হতে পারে আমি কোনো একটা জায়গাতে কমেন্ট অপশন অ্যাড করে দিচ্ছি, এখন কোন ইউজার কোন ল্যাঙ্গুয়েজে তার কমেন্ট করবে সেটা তো আমি শিওর করে বলতে পারতেছি না। এখন অন্য ল্যাঙ্গুয়েজে কমেন্ট করতে গেলে যদি আমার এটা না থাকে, তাহলে ওই পেজে যখন শো করবে কমেন্টটা, তখনই কমেন্ট ভেঙে পড়ে যাবে, বোঝা যাবে না। এই জন্য এই লাইনটা আমরা সবসময় লিখবো। মেটাতে আরো কিছু লাইন লেখা হয় যেটা সার্চ ইঞ্জিনের জন্য, কারণ বিভিন্ন সার্চ ইঞ্জিন মেটা থেকে ফার্স্টে রিড করা শুরু করে যে ওয়েব পেজে কি ইনফরমেশন আছে।
আপনারা যেই কোনো ওয়েবসাইটে গিয়ে তাদের যদি মেটা ট্যাগ করেন দেখবেন যে ওদের ওয়েবসাইটটাতে কি ইনফরমেশন আছে, এই ওয়েবসাইটটা কি কি নিয়ে কাজ করে, একটা ডেসক্রিপশন লিখে দেওয়া থাকে। কারণ গুগলের যে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম গুলো লেখা, যে কোনো সার্চ ইঞ্জিনের অ্যালগরিদম ফার্স্টেই রিড করা শুরু করে মেটা ক্যারেক্টার থেকে। আর বডি অংশটা হচ্ছে আপনি এখানে যা লিখবেন সেটাই হচ্ছে আপনার ব্রাউজারে শো করবে অ্যাপ্লিকেশন। কিছু HTML ট্যাগ লিখি। আমি এখান দিয়ে ভিউ ইন ব্রাউজার দেওয়ার কারণে আমি যে এখানে চেঞ্জ করলাম আমাকে আবার অ্যাপ্লিকেশন রান করতে হবে না। আমি এখানে ক্লিক করলে সেই চেঞ্জটা পাবো। ঠিক আছে? যেমন আমি এখানে H1 দিয়ে লিখছি, সে অটোমেটেড কিন্তু আমার লেখাটাকে বড় করে দিচ্ছে। অর্থাৎ ব্রাউজার H1 লিখলে বুঝতে পারে যে তার আউটপুট 36 পিক্সেলের একটা লেখা আউটপুটে দিতে হবে। যদি এখানে আমি একটা ব্রেক দিয়ে দিতাম, তাহলে ওয়ার্ড লেখা নিচে চলে আসবে, কারণ ব্রেক মানে হচ্ছে ব্রেক দিয়ে নিচে নামিয়ে দিবে লাইনকে। অনেক সময় আমরা কোড করতে গিয়ে আমাদের কোডকে এরকম অবস্থায় সাজিয়ে ফেলি যে দেখা যায় কোনো লাইন আগে পরে চলে গেছে, তখন আমাদের কি করতে হয়, লাইন বাই লাইন এটাকে টান দিয়ে দিয়ে ঠিক করতে হয়। কিন্তু ভিজুয়াল স্টুডিওতে আপনি পুরো জিনিসটাকে এট এ টাইম ঠিক করতে পারেন, কন্ট্রোল কে আর ডি একসাথে ক্লিক করলে এটা অটোমেটেড ঠিক মতো সাজিয়ে বসায় নেবে। শর্টকাট কি, কন্ট্রোল কে প্লাস ডি। অ্যালাইনমেন্টটা ঠিক করে সে বসাতে পারে। টেবিল নিয়ে কাজ করার জন্য আমরা যদি লিখি টেবিল, টেবিলকে আরো সাজানোর জন্য দুইটা অংশে ভাগ করে লেখা যায়, একটা হচ্ছে টি হেড, টেবিল হেড, আর একটা হচ্ছে টি বডি, টেবিল বডি। টি হেডের মধ্যে যেমন লিখলাম একটা রো বানালাম, তার ভিতরে কলাম টিডি, সিরিয়াল নাম্বার। টি হেডের মধ্যে টিডি দিয়ে না লিখে টিএইচ দিয়ে লেখা হয়, টিএইচ নেম। টি বডির মধ্যে টিআর, টিডি 001, টিডি এবিসি। এটাকে যদি রান করি একটা টেবুলার ফরম্যাটে ডাটা চলে আসবে। এটাকে আরো একটু সুন্দর দেখানোর জন্য আমি যদি এখানে একটা বর্ডার ক্লিক করে দিই, বর্ডার 1, যে কোনো টাইপের এলিমেন্ট নিয়ে পড়ার জন্য, যেমন HTML টেবিল। ফার্স্টে দেখুন আপনাদের W3 স্কুলে নিয়ে যাবে, এখানে প্রত্যেকটা ট্যাগে একটা ব্রিফিং দিয়ে দেওয়া আছে। শুধু ট্যাগগুলো দেখলেই হবে কিভাবে ট্যাগগুলো কাজ করে। এক্সাম্পল here. ফর্ম নিয়ে কাজ করার জন্য FORM, ফর্ম,
ফর্ম ট্যাগ শুরু, ফর্ম ট্যাগ শেষ। লেভেল দিয়ে আমরা লিখবো লেভেল ফর, ফর না দিলেও হয়, তারপর লিখে রাখলাম নেম, এন্টার ইওর নেম, ইনপুট টাইপ টেক্সট, টেক্সট মানে শুধু টেক্সট ইনপুট নেওয়ার জন্য। তারপর একটা ব্রেক দিয়ে দিলাম যাতে নিচের লাইনে চলে আসে। তারপর প্রত্যেকটা ফর্মে আমাদের কি ইউজ করতে হতো, একটা বাটন ইউজ করতে হতো। এখানেও বাটন ইউজ করা যায়, ইনপুট টাইপ, বাটনটার নাম হচ্ছে সাবমিট, ভ্যালু যেমন নাম দিয়ে দিলাম লগইন। এন্টার ইওর নেম, টেক্সট বক্সে কিছু লেখা যাচ্ছে, তারপর লগইন বাটনে ক্লিক করা যাচ্ছে। ক্লিক করলে সেই ভ্যালুটা নিয়ে আমরা তখন আবার কাজ করতে পারি। এরকম বিভিন্ন টাইপের লেভেল বা এবং টেক্সট বসানো যায়। এন্টার ইওর নেম, যেমন লগইন যেহেতু লিখতে অবশ্যই একটা পাসওয়ার্ড থাকবে, এন্টার ইওর পাসওয়ার্ড, ইনপুট টাইপ, তখন হয়ে যাবে এটা পাসওয়ার্ড। নেম, নেমটা যখন লিখা যায় তখন দেখা যায় পাসওয়ার্ড ঘরটাকে সে দেখাবে না, বাটন থাকবে। আরেক টাইপের বাটন ওয়েবে ইউজ করা হয়, ইনপুট টাইপ রিসেট, ভ্যালু যদি দিয়ে দিলাম ক্লিন, এটা আপনি কিছু লিখলেন, এখানেও কিছু লেখার পর আপনার মনে হলো যে ডাটাতে কোনো একটা ভুল আছে, এটাতে ক্লিক করলে সেই সব ডাটাগুলোকে ক্লিন করে দিবে। এখানে ভ্যালু দিয়ে যেটা লিখবেন এখানে সেটাই সে লেখা আকারে দেখাবে। ওয়েবের এটা স্ট্রাকচার। এখানে আমরা যদি দেখি ইনপুটে কি কি টাইপ ব্যবহার করা যায়, HTML ইনপুট টাইপ, এটা টেক্সটের জন্য। এবং এখানে আপনাকে ব্রাউজার কোন ব্রাউজার করে এটা একটা ব্রিফিং দেওয়া আছে। আমরা প্রত্যেকটাতে ক্লিক করি, নিয়ে আসি চেক বক্স, পানি লাগবে, বেশ কয়েকটা আমরা ওপেন করলাম। এটা হচ্ছে ইমেল নেয়ার জন্য, ইমেল অ্যাড্রেস ভ্যালিডেশন করা যায় এটা দিয়ে। আপনি যদি ভুল ইমেল লেখেন তাহলে সাবমিট দিলে সে সাবমিট নিবে না, এটা হয়তো এখানে নিবে না, এখানে আসছে প্লিজ ইনক্লুড ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস ভ্যালিড লেখার জন্য। এটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ অ্যাড করে দেওয়া যাবে এটা দিয়ে, ডেট অফ বার্থ অ্যাড করার কাজে এটা ইউজ হয়। এটা ডেট টাইম, এটাও সেম ডেট টাইম অ্যাড করার জন্য। এটা হচ্ছে কালার পিক করা যায়, আপনি যে কালার দিয়ে দিবেন সেই কালারটা পিক করে সেই কালার কোডটা আপনাকে এখানে দেখাবে কালার কোড নেওয়ার জন্য। এখানে হচ্ছে এটা চেক বক্স, চেক বক্স হচ্ছে আপনি মাল্টিপল ইনপুট নেওয়ার জন্য। আপনি ইউজার কতগুলো দিয়ে দিলেন এখান থেকে সে কোনটা সিলেক্ট করবে সেটা অ্যাড করে দেওয়ার জন্য এটা ইউজ করা হয়। যেমন এখানে দেখেন বাইক আর একটা বোর্ড সিলেক্ট করা হয়েছে, এটা একটা শুধু বাটন বসানো চেক বক্স। আরেকটা নতুন টাইপ নিয়ে আসছে, ইনপুট টাইপ ইমেজ, নাম্বার, পাসওয়ার্ড, রেডিও। রেডিও বাটন হচ্ছে মাল্টিপল অ্যান্সার সেট থেকে আপনি যে কোনো একটাই সিলেক্ট করতে হবে, আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন না, একটা সিলেক্ট করলে আরেকটা বাদ হয়ে যাবে এখান থেকে। সেই টাইপের জন্য ইউজ করা হয় হচ্ছে রেডিও বাটন। মাল্টিপল সিলেক্টের জন্য চেক বক্স, আর মাল্টিপল অ্যান্সার রেজাল্ট থেকে একটা সিলেক্ট করার জন্য সেটা হচ্ছে রেডিও বাটন ইউজ করা হয়। রেঞ্জে আরেকটা নিয়ে আসছে, রেঞ্জ হচ্ছে আপনাকে লিমিট এখানে দিয়ে দেওয়া আছে, আপনি কত থেকে কত, 0 থেকে ম্যাক্সিমাম 10 পর্যন্ত লিমিট অ্যাড করা যাবে। যদি আমি এখান থেকে ক্লিক করি
তাহলে আমি হয়তো এই যে 0.9 নাম্বার সিলেক্ট করে রাখা হয়েছে রেঞ্জ। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখেন, বেশ কিছু জিনিসে ব্রাউজার কিন্তু কেটে দেওয়া আছে। অর্থাৎ আমি যদি কোনো জায়গাতে ইনপুট টাইপ সার্চ নেম গুগল সার্চ এরকম লেখা ইউজ করি, তাহলে কিন্তু এটা শুধু গুগলে কাজ করবে আর সাফারিতে কাজ করবে, অন্য কোনো ব্রাউজারে এই কোড কাজ করবে না। এর জন্য আবার এখান থেকে ফাইন্ড আউট করে দেখতে হবে কোনগুলা কোন ব্রাউজারে কাজ করে। যেমন এই টাইপটা ইনপুট টাইপ টেল অর্থাৎ টেলিফোন নাম্বার, এটা কোন ব্রাউজারে কাজ করে। এটা হচ্ছে সাপোর্ট করানো যায়, তখন হচ্ছে জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে এগুলাকে সাপোর্ট করানো যায়। HTML5 এখনো অল ব্রাউজার সব এলিমেন্ট অল ব্রাউজার সাপোর্টেবল না, কারণ HTML5 নিয়ে এখনো কাজ চলতেছে। HTML5 কে হচ্ছে পুরা মানে কি ভার্সনটা বের হবে 2022 সালে, কিন্তু এর আগে যা আছে তা দিয়ে আপনাকে অল ব্রাউজার সাপোর্ট করায় কাজ করতে হবে। তখনই হেল্প দিতে হয় বিভিন্ন জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ফাইলে, তখন এটা অল ব্রাউজার সাপোর্টেবল তৈরি করে দেওয়া যায়। ওয়েবের যে জায়গাতেই আপনাকে আটকাক না কেন, সেই জায়গাটা থেকেই বের হওয়ার জন্য জাভাস্ক্রিপ্ট সবচেয়ে ভালো কাজ করতে পারে। ওকে, বিভিন্ন টাইপগুলো দেখলাম। তারপর যদি আমরা বিভিন্ন লিস্ট আইটেম নিয়ে কাজ করি, ইউএল এলআই বুক তিনটা লিস্ট আইটেম বসালাম, আইটেমগুলো এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে আমি যেটা দিয়ে লিখছি আনঅর্ডার লিস্ট। এই কোডটা যদি আপনি শুধু অর্ডার লিস্ট তৈরি করে দিতেন, তাহলে সেটা অর্ডার অনুযায়ী সাজাতো, অর্থাৎ সংখ্যা দিয়ে সে সাজাতো। লিস্টের ভিতরে লিস্ট আইটেম অ্যাড করা যায়, যেমন বুকের ভিতরে আরো পার্ট থাকতে পারে। আবার এর জন্য লিখলাম ইউএল এলআই বুক এ লিস্টের ভিতরে আবারও আইটেম অ্যাড করে দেওয়া যায়। এই যে মোটামুটি ট্যাগগুলো, এগুলো HTML এ আপনারা একটু এই ট্যাগগুলো একটু দেখেন, গুগল ইয়েতে কি বলে W3 থেকে দেখতে পারেন। তারপর আমি আবার বাকি জিনিস দেখাচ্ছি।